বাগানেতে সমস্ত কিছু পরিচর্যা করার পরও মাঝে মধ্যে দেখা যায় যে ফসলের তেমন ডেভেলপ হয় না। মানে ফসলের গুণগত মান বলুন, ফসলের পরিমাণ অনেক কমে যায়। আমরা কিন্তু খুব ভালোভাবে পরিচর্যা করার চেষ্টা করি, সময় মতন আমরা গাছের যে পুষ্টিমূল্যগুলো দেওয়া দরকার সেইগুলো দিই, তা সত্ত্বেও যেন প্রোডাকশানটা থমকে যায়, উন্নত মানের প্রোডাকশান বা ফসল পাওয়া যায় না। তার মূলত কারণ হচ্ছে মাটির পিএইচের যদি গড়বড় হয়, তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন, আপনি যতই উন্নত মানের সার দিন, আপনি পুষ্টি সমৃদ্ধ খাবার দিন গাছকে, গাছ কিন্তু নিতে পারে না। কেন? পিএইচের যদি হেরফের হয়ে যায়, মাটির পিএইচ যদি কমে যায় বা অতিরিক্ত বেড়ে যায়, সেক্ষেত্রে ফসল কোনো মতেই ভালো হয় না। তো এর আগে আমি ভিডিওতে মাটির পিএইচ ঘরোয়াভাবে কীভাবে পরীক্ষা করতে হয় সে সম্বন্ধে একটা ভিডিও আমি পোস্ট করেছি। আপনারা প্রয়োজন মনে করলে পরে আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। কাজেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারাই বুঝতে পারবেন যে মাটির পিএইচ কমে গেলে কি হয়, মাটির পিএইচ বেড়ে গেলে কি হয়, ফসলে কতটা গুরুত্ব মাটির পিএইচের রয়েছে সেটা আপনারা জানতে পারবেন। চলুন, আর ভিডিওটা আমি বিস্তারিত করব না, আসল কথায় আসা। নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন। অন্যান্য দিনের মতন আমি আজকেও আপনাদের কাছে তুলে ধরব এক নতুন ধরনের প্রতিবেদন। আমার থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয়বস্তু কি হতে চলেছে। ঠিকই বন্ধুরা, আজকের বিষয়বস্তু হতে চলেছে ভালো ফসলের মান উন্নত করা এবং ফসল পরিমাণ বৃদ্ধি করার জন্য মাটির পিএইচের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো মাটির পিএইচের গুরুত্বপূর্ণ ভূমিকা কি, মাটির পিএইচ কম বেশি হয়ে গেলে কি হয়, সেই নিয়ে আজকের এখন প্রশ্ন হলো মাটির পিএইচটা কি। পিএইচ হলো মাটির আম্লত্ব এবং ক্ষারত্বের মাত্রা। যে মাটি আমরা চাষে ব্যবহার করছি বা ফসলে ব্যবহার করছি, সেই মাটির আম্লত্ব পরিমাণ কতটা এবং ক্ষারত্বের পরিমাণ কতটা, এটাই হচ্ছে মাটির পিএইচ। তো এই মাটির আম্লত্ব কতটা এবং ক্ষারত্ব কতটা তা নির্ধারণ করা যায় আপনার ল্যাবে মাটি টেস্ট করিয়ে, সরকারি ল্যাবে নিয়ে যে, অথবা পিএইচ মিটারের দ্বারা। এই পিএইচ মিটারটা কি? পিএইচ স্কেলে 14 ভাগে ভাগ করা আছে। মাঝখানে হচ্ছে 7 এবং নিচের দিকে যত নেমে যায় সেটা হচ্ছে আম্লীয় মাটি বা অ্যাসিডিক মাটি। আর 7 থেকে ধীরে ধীরে যখন ওপর দিকে উঠে যায় সেটা হচ্ছে মৃদু ক্ষারীয় থেকে আস্তে আস্তে অধিক ক্ষারীয় মাটিতে রূপান্তরিত হয়। এটুকু তো আমাদের জানতে হবে। ফসলের মাটি সাধারণত 3 প্রকারের। এক হচ্ছে আম্লত্ব মাটি, 2 হচ্ছে নিরপেক্ষ মাটি বা নিউট্রাল মাটি, আর তৃতীয় হচ্ছে ক্ষারীয় মাটি। এই 3 মাটির মধ্যে নিরপেক্ষ মাটিতে সমস্ত রকম ফসলের ভালো চাষ হয়। তো ওই নিরপেক্ষ মাটিটা কতটা লেভেল অবধি নিরপেক্ষ মাটিকে আমরা ধরবো। 7টা হচ্ছে নিরপেক্ষ, কিন্তু ফসল চাষের ক্ষেত্রে সর্বক্ষেত্রে যে মাটি 7 হবে সেরকম হতে পারে না, তাহলে অধিকাংশ ফসলে হবে না। তো এইটাকে একটা নির্ধারিত মাত্রায় মেপে দেওয়া হয় যে নিরপেক্ষ মাটি পিএইচ লেভেল কত থেকে কতটা অবধি থাকলে নিরপেক্ষ মাটি হবে এবং সেই মাটিতে কি ধরনের চাষ করা যেতে পারে। তেমনি আবার আম্লত্বের পরিমাণ নাপতে নাপতে কোথায় গেলে অধিক আম্লীয় মাটি হবে এবং কতটা অবধি মৃদু আম্লীয় মাটি থাকবে। সিমিলারলি ক্ষারীয় মাটি বা অ্যালকালাইল মাটি
মৃদু ক্ষারীয় মাটি কতটা অবধি ধরা যেতে পারে, সেখানে চাষ করা যেতে পারে, বা অধিক ক্ষারীয় মাটি কাকে বলে সে সম্বন্ধে আমাদের আলোচনা। তো অধিক আম্লীয় মাটি বা অধিক ক্ষারীয় মাটিতে কোনো রকম ফসলেরই চাষ করা যায় না। যত রকমই চাষ করা হয়, যত চাষ হয়, তার মধ্যে আপনার মৃদু আম্লীয় মাটির থেকে মৃদু ক্ষারীয় মাটির মধ্যে বিভিন্ন ফসলের চাষ হয়। এই যে স্যাগ্রিগেটটা ভাগ, এই মৃদু আম্লীয় থেকে নিরপেক্ষ অবধি আর নিরপেক্ষ থেকে মৃদু ক্ষারীয় অবধি যে মাটিটা, এই মাটিটাতে বিভিন্ন ফসলের চাষ করা যেতে পারে। এইবারে নিরপেক্ষ মাটি বা নিউট্রাল মাটি আমরা কোন ব্যবধানটা বুঝব? 6.8 থেকে 7.2 অবধি যে মাটি রয়েছে পিএইচের মান, তাকেই বলবো নিরপেক্ষ মাটি। অধিকাংশ ফসলের জন্য গ্রহণযোগ্য মাটি হচ্ছে 6 থেকে 7.5 পিএইচ অবধি। এই যে রেশিওটা রয়েছে, এই রেশিওতে অধিকাংশ ফসলই ভালো হয়। আর 7 থেকে নিচের দিকে নামতে নামতে আপনার 4.4 বা 4.3 অবধি মাটি যেটা রয়েছে সেটা হচ্ছে মৃদু আম্লীয় মাটি। আর 4.5-এ যখন নেমে যাচ্ছে, সেই মাটিটা হচ্ছে অধিক আম্লীয় মাটি বা অধিক অ্যাসিডিক মাটি। আর যখন মাটির পিএইচ ওপরে উঠে যায়, মানে 8.2-এর ওপরে যখন চলে যায়, সেই মাটিটাকে আমরা বলি অধিক ক্ষারীয় মাটি। এই মাটিতে কোনো রকম ফসলেরই ভালো চাষ করা যায় না। কাজেই ফসল অনুযায়ী মাটির পিএইচের ভাগ হলো 5 থেকে 8 অবধি। মাটির পিএইচ যখন 5 থেকে 6.5 অবধি হয়, সেই মাটিতে যে সমস্ত ফসলগুলো হয়, সেই ফসলের নামগুলো হলো আপেল, আম, ব্ল্যাকবেরি, আনারস, তরমুজ, ধান, সয়াবিন, মিষ্টি আলু ইত্যাদি। আরও অনেক ফসল আছে, বিস্তারিত বলতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে। তো এই ধরনের ফসলগুলো এই পিএইচেতে ফসলের মান বা গুণগত মান বা ফসলের পরিমাণ বেশি হয়। মাটির পিএইচ যখন 6 থেকে 7.5-এর মধ্যে থাকে, এই পিএইচ মাটিতে কোন কোন ধরনের ফসল ভালো হতে পারে? চেরি, লেবু, মুলবেরি, পিচ, পাম, বকলি, বিট, বিন, বাঁধাকপি, পেঁয়াজ, লেটুস, মাশরুম, সর্ষে, পেঁয়াজ ইত্যাদি। তো আরও অনেক ফসল এই মানের পিএইচেতে চাষ করা যায়। এখন বিস্তারিত বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। মোটামুটি এই ধরনের ফসলগুলোকে এই ধরনের মাটিতে ভালো ফসল হয় এই পিএইচ থাকলে পরে। মাটির পিএইচ যখন 5 থেকে 7.5 থাকে, এরকম ধরনের পিএইচের মাটিতে কোন কোন ফসল আমরা ভালো উৎপাদন করতে পারি বা সেই ফসলগুলোর গুণগত মান বা পরিমাণও ভালো হতে পারে, সেই ফসলগুলো কি কি একটু জেনে নেওয়া যাক। কলা, স্ট্রবেরি, ক্যারট, ফুলকপি, শসা, রসুন, টমেটো, পেঁপে ইত্যাদি ইত্যাদি। মাটির পিএইচ যখন 6 থেকে 8 অবধি থাকে, এই পিএইচের মাটিতে আমরা কি ধরনের ফসলের চাষ করতে পারি এবং এই পিএইচের মাটিতে ফসল চাষ করলে সেই ফসলগুলোর গুণগত মান ভালো হবে এবং পরিমাণও বেশি পরিমাণে হবে। অ্যাভোকাডো, আদা, মিন্ট, পাপরিকা ইত্যাদি ইত্যাদি। মাটির পিএইচ যখন 4.5-এর নিচে বা 8.2-এর ওপরে উঠে যায়, এই ধরনের মাটিতে কোনো ধরনের ফসল চাষ করা যাবে না। তো সেই ধরনের মাটিতে ফসল উৎপাদন করতে গেলে সেই মাটিকে আমাদের শোধন করে মাটি ব্যবহার করতে হবে। মানে যদি অধিক আম্লীয় মাটি থাকে, তাকে নিরপেক্ষ দিকে নিয়ে আসতে হবে। আর অধিক যদি ক্ষারীয় মানে 8.2-এর ওপরে যদি হয়ে যায়, তাহলে সেই মাটিকে খাদ্য কমিয়ে আম্লত্বর দিকে নিয়ে এসে নিউট্রাল বা মৃদু আম্লীয় অবধি মাটিতে নিয়ে আসলে পরে সেই মাটিকে গ্রহণযোগ্য মাটি হবে। তখন সেই মাটিতে আমরা ফসল চাষ করতে পারব। তো এই মাটিকে কিভাবে শোধন করে অ্যাসিডিক মাটিকে
আপনার অ্যালকালাইন মাটিটা কী করে আনতে হয় এবং অ্যালকালাইন মাটিকে বা ক্ষারীয় মাটিকে অ্যাসিডিক মাটি বা আম্লীয় মাটিতে কীভাবে আনতে হয় তার পদ্ধতি কী সেটা আমি এর আগের ভিডিওতে জানিয়েছি। আপনারা প্রয়োজন মনে করলে পরে আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। মাটির পিএইচ উদ্ভিদের বৃদ্ধির জন্য উপলব্ধ পুষ্টিগুলোকে প্রভাবিত করে। অত্যন্ত আম্লীয় মাটিতে অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজ উদ্ভিদের জন্য আরও সহজলভ্য এবং আরও বিষাক্ত হয়ে উঠতে পারে। যখন ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম উদ্ভিদের জন্য কম পাওয়া যায়। অপরদিকে অত্যন্ত ক্ষারীয় মাটিতে ফসফরাস এবং মাইক্রোনিউট্রিয়েন্টগুলো কম পাওয়া যায়। এখন আসা যাক আম্লীয় মাটিতে যে পুষ্টিগুলো সমস্যার সৃষ্টি করতে পারে। অ্যালুমিনিয়াম খুব সহজেই দ্রবীভূত হয় এবং তার ফলে গাছের জন্য বিষাক্ত কারণ হয়ে দাঁড়ায়। এটা তখন কি করে, গাছের শিকড়কে ক্ষতিগ্রস্ত করে এবং পুষ্টি গ্রহণের ক্ষমতাকে বাধা দেয়। আম্লীয় মাটিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এই উপাদানগুলির প্রাপ্যতা কমে যায় এবং গাছ তা সহজে শোষণ করতে পারে না। আম্লীয় মাটিতে ফসফরাস কঠিন যৌগের সাথে আবদ্ধ হয়ে যায়, যা গাছের জন্য সহজে উপলব্ধ থাকে না। ম্যাঙ্গানিজ, বোরন এবং অন্যান্য বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আম্লীয় মাটি বা অ্যাসিডিক মাটিতে সমস্যার সৃষ্টি করতে পারে। এবারে আসা যাক ক্ষারীয় মাটিতে পুষ্টির সমস্যা নিয়ে আলোচনা। মাটি যখন অধিক ক্ষারীয় হতে থাকে তখন লোহার প্রাপ্যতা মাটিতে কমতে থাকে, যার ফলস্বরূপ গাছের পাতা ক্লোরোসিসে আক্রান্ত হতে পারে, মানে গাছের পাতা হলুদ বর্ণ বা ফ্যাকাশে হলুদ বর্ণ ধারণ করতে পারে। আবার অতিরিক্ত ক্ষারীয় মাটিতে ম্যাঙ্গানিজের দ্রবণীয়তা হ্রাস পায়, যা কিনা গাছের বৃদ্ধি বিকাশের জন্য ক্ষতি হতে পারে। ক্ষারীয় মাটিতে ফসফরাস ক্যালসিয়ামের সাথে আবদ্ধ হয়ে অদ্রবণীয় যৌগ তৈরি করে, যা গাছের গ্রহণের জন্য সহজলভ্য থাকে না। বোরন, দস্তা, তামা ইত্যাদি উপাদানগুলোর প্রাপ্যতা ক্ষারীয় মাটিতে ধীরে ধীরে কমতে থাকে। ক্ষারীয় মাটিতে মলিবডেনাম যদি দেওয়া যায় তাহলে সেই মাটি বিষাক্ত তৈরি হতে পারে এবং এতে উদ্ভিদ দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাবে। ক্ষারীয় মাটিতে অতিরিক্ত সোডিয়াম যদি আমরা প্রয়োগ করি তাহলে সেই মাটি বিষাক্তয় পরিণত হতে পারে। বিশেষ করে লবণাক্ত সমবর্ধনশীল গাছের জন্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সহজে পাওয়া গেলেও অতিরিক্ত ব্যবহার করলে তা উদ্ভিদের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। মাটির পিএইচ যদি অধিক ক্ষারীয় হয়ে যায় তাহলে শেকড়ের বৃদ্ধি এবং শেকড়ের কার্যক্ষমতা হারিয়ে দিতে পারে, মানে শেকড়ের কার্যক্ষমতা কমে যায় যদি মাটি অতিরিক্ত ক্ষারীয় হয়ে যায়। কিছু ক্ষেত্রে যদি মাটি অম্লতা বা ক্ষারত্ব বেড়ে যায় তাহলে বেশ কিছু সার একদমই কাজ করে না। কাজেই বন্ধুরা বুঝতে পারছেন মাটির পিএইচ কৃষি ফসলের উন্নয়নের জন্য বিরাট ভূমিকা পালন করে। কাজেই বুঝতে পারছেন মাটিতে যেন তেন প্রকারে আমরা যদি পুষ্টিমূল্য দিতে থাকি সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে, মানে আপনার অন্ধকারে ঢিল ছোড়ার মতন অবস্থা হবে। কাজেই আপনার যদি বাগানের বা চাষের ফসল ভালো পেতে চান, মানে ফসলের গুণগত মান, ফসলের পরিমাণ বৃদ্ধি যদি পেতে চান, তাহলে মুড়িমুড়কির মতন যে কোনো সার সবসময় কেউ দিচ্ছে বলে আমিও ব্যবহার করে দিলাম, তাতে কিন্তু ফসলের গুণগত মান বা ফসলের পরিমাণ কোনো মতেই ভালো হবে না। কাজেই ফসলের গুণগত মান বা ফসলের পরিমাণ যদি বেশি পেতে হয়, যে কোনো পুষ্টিমূল্যকে ব্যবহার করবার আগে আমাদের মাটির পিএইচ পরীক্ষা করে নিয়ে ব্যবহার করা উচিত। কেন মাটির পিএইচ পরীক্ষা করলেই আমরা জানতে পারবো মাটিটা অধিক ক্ষারীয় না অধিক আম্লীয়, না মৃদু আম্লীয়, না মৃদু ক্ষারীয় বা নিরপেক্ষ। যে কথাগুলো আমি একটু আগে বিস্তারিত আলোচনা করেছি, যে মাটির পিএইচ কোন লেভেল থেকে কোন লেভেল অবধি কী ধরনের ফসল হয়, সেইগুলো
যদি পরীক্ষা করে নিতে পারি মাটিতে, সেই মাটি পরীক্ষার পর মাটির পিএইচ স্কেলটা আপনাকে বলে দেবে যে এই মাটি যেটা টেস্ট করতে দিয়েছেন সেই টেস্টের মাটিটা এই ধরনের মাটির পিএইচ আছে। কাজেই সেই মতন সেই মাটিতে যেরকম ধরনের পিএইচ ইন্ডিকেট করছে সেই ধরনের ফসল যদি আমরা চাষ করি তাহলে সেই ফসলের গুণগত মানও ভালো হবে এবং পরিমাণও ভালো হবে। আর যদি আমরা অন্ধের মতন সেই পিএইচের মাটিতে যদি আমরা অন্য ধরনের ফসল চাষ করি, হয়তো ফসল হবে কিন্তু সেই ফসল ব্যবসায়ী ভিত্তিক বা কমার্শিয়াল ভিত্তিক যে আশা আমরা করি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, সেটা হবে না। কাজেই উৎপাদনশীলতা বৃদ্ধির জন্যে, গুণগত মানের বৃদ্ধির জন্যে মাটির পিএইচ নির্ধারণ করে তবেই আমাদের যে কোনো ধরনের পুষ্টিমূল্য মাটিতে দেওয়া দরকার। কাজেই বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পারলাম কৃষি ফসলে মাটির পিএইচের গুরুত্ব কতখানি ভূমিকা পালন করে। কেন মাটির পিএইচ যদি ঠিক না করতে পারেন, ফসলের মান বা ফসলের উন্নত মানের ফসল বা পরিমাণগত ফসল কোনো মতেই ভালো হবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি মনে করেন এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা এই ভিডিওটা আপনাদের বা অন্য কারোর কাজে লাগতে পারে, তাহলে ভিডিওটাকে সম্ভব হলে একটু বেশি করে অন্যান্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। বিশেষ করে যে সমস্ত বন্ধুরা বাগানপ্রেমী বা ছাদ বাগানপ্রেমী মানুষ রয়েছেন তাদের কাছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অন্যান্য ভিডিওতে যেমন লাইক দেন, একটু বেশি করে লাইক দেবেন। কারণ আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাবো, আমার ভিডিও তৈরি করার প্রবণতা বাড়বে এবং আগামী দিনে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আর নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে যদি নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন। তো বন্ধুরা, আজকের মতন আমি এখানেই আমার ভিডিও শেষ করলাম। আবার খুব শিগগিরই আপনাদের কাছে উপস্থিত হব আগামী দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিনে আপনারা খুব ভালো থাকুন। ধন্যবাদ বন্ধু।